আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং গার্ডিয়ান যারা আমার এই ভিডিওটা দেখছেন, তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে কী বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। আপনারা অনেকেই জানতে চান যে বাংলাদেশে কি আ স্বাস্থ্য খাতে কোনো কোর্স এমন চালু আছে কিনা যেটা সরকারিভাবে পরিচালিত হয় এবং যেখানে ইনভেস্ট অথবা কস্টিং খুবই কম লাগে। যেমনটা হচ্ছে অনেক ফ্যামিলি আছে, গ্রামে গঞ্জে ফ্যামিলিগুলো আছে যারা হচ্ছে চায় তাদের ফ্যামিলিতে তাদের সন্তানরা থাকে। আ আপনাদের যারা সন্তান আছে আ তারা আপনারা চান যেটা যে আপনাদের সন্তানরা খুব অল্প পরিশ্রম করে কোথাও ভালো কোনো জব করুক বা কোথাও খুব ভালো একটা ইনস্টিটিউটে পড়াশোনা করে, মোটামুটি একটা ইনস্টিটিউটে পড়াশোনা করে মানসম্মত একটা সার্টিফিকেট নিয়ে বের হয়ে তারা বাংলাদেশে কাজ করুক এবং সম্মানিত হয়ে তাদের লাইফটা স্পেন্ড করুক বা জীবনটা কাটাক। সো ওই এক্সপেক্টে আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু বুঝে গেছেন যে আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আর এই ভিডিওর শুরুর পূর্বে একটা কথা না বললেই নয়, ভিডিওটা একটু লং হতে পারে। তার কারণটা হচ্ছে যে আমি এই ভিডিওতে ফুললি একটা গাইডলাইন আপনাদেরকে দিয়ে দিব, যারা হচ্ছে এসএসসির পর অথবা এইচএসসিও পাস করে ফেলেছেন বাট আসলে কর্মসংস্থান করতে পারছেন না বা ওইভাবে বুঝতে পারছেন না আসলে অনার্স করা ঠিক হবে না একটা ডিপ্লোমা লাইফে নিয়ে নিব। তো এইটা হচ্ছে আপনাদের অনেকের একটা জানার আগ্রহ। তো জানার আগ্রহ থেকে আজকের কথাবার্তা এবং বলতে পারেন যে আজকে আ টোটালি গাইডলাইনস পেয়ে যাবেন ইনশাআল্লাহ, আশা করি যে এই ভিডিওটা দেখলে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটা শুরু পূর্বে একটা কথা না বললেই নয়। যারা হচ্ছে এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আরেকটা কথা বলে নিই যে আ যারা ভাবছেন যে একটা কোচিংয়ে ভর্তি হওয়া প্রয়োজন, পরীক্ষার আগে একটু প্রিপারেশন তো নেওয়া অবশ্যই দরকার। আর হচ্ছে একা বই পড়ে আসলে অতটা ভালো বোঝা যায় না। আমি এখানে বসে আছি আর ওখানে আরেকজন কাজ করছে যে হচ্ছে আমাদের কোচিংয়ের শিটগুলো বানাচ্ছে। তার কারণটা হচ্ছে যে আপনারা জানেন যে আইএসটি যে ভর্তি পরীক্ষা হয়, সেই ভর্তি পরীক্ষায় কিন্তু টোটালি আপনার 100 মার্কের পরীক্ষা হয় এবং সেই 100 মার্কে কিন্তু অনেক বড় একটা অংশ আ আমরা কভার করি। আমরা চেষ্টা করি যে একদম ডিরেক্টলি চেষ্টা করি যে আমাদের এমসিকিউ গুলো ডিরেক্টলি কমন পড়ুক। এরকম এমসিকিউ গুলো কিন্তু আমরা খুঁজে বের করে এনে আপনাদের মাঝে উপস্থাপন করি। তো একটা কথা না বললেই নয় যে যারা হচ্ছে আমাদের কোচিং ব্যাচে এড হইতে চান, দয়া করে নিচে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং হচ্ছে এতটুকুই বলার এবং হচ্ছে কোচিংয়ের ফিটা আমি বলে দেই। এই বছর আমাদের কোচিংয়ের ফি হচ্ছে ৳১৫০০, হ্যাঁ? যারা হচ্ছে জয়েন করতে চান, আমাদের স্টুডেন্ট কিন্তু অনেকেই জয়েন করে ফেলছে। আরেকটা কথা অবশ্যই আপনাদেরকে বলা উচিত, সেটা হচ্ছে যে টাকা পেমেন্ট করে অনেকে প্রমাণ চান যে আমাদের গ্রুপ আছে কিনা। আসলে দেখেন ৪ টা বছর আমরা কোচিং রান করছি, হ্যাঁ? ৪ বছর হয় আমরা কোচিংয়ের সার্ভিসটা আমাদের স্টুডেন্টকে দিচ্ছি। সো এটা আসলে এখনো আসলে কেউ জিজ্ঞেস করা যে আপনারা কোচিং করান, আপনাদের গ্রুপের ছবি দেন, গ্রুপের লিঙ্ক দেন। আগে দেখব, তারপর হচ্ছে এটাও যদি হন তাহলে ওই যে অনলাইনে যে প্রোডাক্ট আছে সেগুলো পারচেজ করেন, ওই যে ৳১০০ করে, ৳৫০ করে। তাহলে লাইভ অ্যাক্সেস পেয়ে যাবেন। লাইভ অ্যাক্সেস পেয়ে তারপর হচ্ছে আপনি করতে পারেন। ক্ষোভ থেকে বলছি না, বাট আমি বিষয়টা আপনাদেরকে জানানো প্রয়োজন তাই বলছি। তো এগুলো হচ্ছে বাড়তি কথা বললাম। মেইন ভিডিওতে এখনই কথাবার্তা বলছি। এখন বলি যে আইসিটি ম্যাথস এবং হচ্ছে প্যারামেডিক্যাল, এই ২ টা শব্দটা কি ২ টা শব্দ কি আলাদা? পূর্বে আমাদের ইনস্টিটিউটের নাম ছিল প্যারামেডিক্যাল ইনস্টিটিউট, যেটা বর্তমান সময়ে কিন্তু আইসিটি এবং ম্যাথস নামে কিন্তু পরিচিতি পেয়েছে। হ্যাঁ? এটা অনেকটা আ পরি পরি পরিবর্ধনের ফলে কিন্তু এই নামটা এসেছে। প্যারামেডিক্যাল এই শব্দটা হচ্ছে আপনি কোনো একটা ডিপার্টমেন্ট নিয়ে আপনি স্পেশালভাবে যদি পড়াশোনা করে আপনি যদি একটা ডিগ্রি অর্জন করেন, দ্যাটস হোয়াই প্যারামেডিক্যালের অনেক ভাগ আছে। লাইক নার্সিং আছে, তারপর হচ্ছে আপনার ল্যাবরেটরি আছে, ফিজিওথেরাপি আছে। তো এরকম অনেক সাবজেক্ট আছে। আজকের ভিডিওতে আমরা কথা বলব মোটামুটি সবগুলো সাবজেক্ট নিয়েই। যদি কে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে আসলে কোন বিষয়ে জানতে মানে হচ্ছে কি হইতে পারবে, তো ওই বিষয়গুলো কিন্তু আমরা টেনে আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। ভিডিওটা একটু লং হবে। ১ম কথা বলে নিই যে আ কোন ডিপার্টমেন্টটা আসলে সবার জন্য ভালো। এই ডিপার্টমেন্ট টা আপনার জানার পূর্বে কিছু কথা বলে নিই যে আমি এই ভিডিওটা মূলত কিছু বিষয়ের জোর দিব এবং কিছু বিষয় হাইলাইট করব। এর কারণটা হচ্ছে যে আজকের এই ভিডিওতে আমি ১ম কথা বলব যে
এই কোন ভিডিওতে কোন সাবজেক্টে আপনার হায়ার স্টাডি আছে, কোন সাবজেক্টে আপনার সরকারি চাকরির অ্যাভেলেবিলিটি বেশি, তারপর হচ্ছে প্রাইভেট সেক্টরগুলোতে কোন সাবজেক্টের তুলনামূলক চাহিদা অনেক বেশি, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। অনেক ভিডিও আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে আমি কিন্তু আগেই কিন্তু উপহার দিয়ে ফেলেছি। সো এই ভিডিওটা আরেকটা পূর্ণাঙ্গ ভিডিও, যেটা হচ্ছে আপনি যদি দেখেন তাহলে ইজিলি আপনি কিন্তু একটা ডিসিশন মেক করতে পারবেন বা নিতে পারবেন। সো ১ম যে সাবজেক্ট নিয়ে আমি কথা বলব সেটা হচ্ছে ডিপ্লোমা ইন ল্যাবরেটরি মেডিসিন। তো ডিপ্লোমা ইন ল্যাবরেটরি মেডিসিন, মূলত ল্যাবরেটরি মেডিসিন এই শব্দটা কিসের সাথে রিলেটেড? ল্যাব, ল্যাব। আপনারা জানেন যে ল্যাবে মূলত কোন কাজগুলো করা হয়? আপনারা জানেন যে পৃথিবী যে কয়দিন বাঁচবে, হ্যাঁ? সে কয়দিন অবশ্যই রোগ ব্যাধি থাকবে। রোগ থাকাটা আসলে অনেক স্বাভাবিক একটা বিষয়। অনেকেরই অনেক ধরনের আ কমপ্লিকেশন নিয়ে হসপিটালে আসে। সাপোজ আপনি যদি জ্বর, ঠান্ডা নিয়ে হসপিটালে আসলেন, তাহলে ডক্টর ১ম যে কাজটা করে আপনার ট্রিটমেন্ট দেয়। উনি হয়তো মেডিসিন লিখে দেয়, পাশাপাশি কিছু টেস্টও লিখে দেয়। যেমন হচ্ছে বর্ষার সিজনে কিন্তু ডেঙ্গুর প্রকোপটা কিন্তু অনেক বেড়ে যায়। ওই সময় ডক্টর কিন্তু ডেঙ্গু টেস্ট দেয়। তো এই যে টেস্ট দিল, হ্যাঁ? যেকোনো একটা টেস্ট লাইক, তারপর হচ্ছে আপনার সিবিসি, সিবিসি করতেই হয় নরমালি। অনেকে হিমোগ্লোবিন চেক করে, ইউরিনে কোনো সমস্যা আছে কিনা। তো এগুলো হচ্ছে বেসিক কথাবার্তা যে পৃথিবী যে কয়দিন টিকবে, সে কয়দিন রোগ ব্যাধিও থাকবে, এবং যদি রোগ ব্যাধি থাকে আপনি লিখে রাখেন যে ডিপ্লোমা ইন ল্যাবরেটরি মেডিসিন নিয়ে যদি কেউ পড়াশোনা করে, সে যদি ঠিকঠাক মতো কাজ শিখে এপ্লাই করতে পারে, সে যে কয়দিন চোখে দেখবে, যে কয়দিন জীবনে কাজ করতে পারবে, তার রিজিকের কোনোদিন অভাব হবে না। তার মানে হচ্ছে ডিপ্লোমা ইন ল্যাবরেটরি মেডিসিন নিয়ে যদি কেউ পড়াশোনা করে, সে তার লাইফটা একদম টোটালি সিকিউর ইনশাআল্লাহ। দেন আসি হায়ার স্টাডির বিষয়। কেউ যদি ডিপ্লোমা কমপ্লিট করে নেন, বাংলাদেশে ২ টা ইনস্টিটিউট আছে যারা হচ্ছে সরকারিভাবে ডিপ্লোমা শেষে বিএসসি করায়। এক হচ্ছে ঢাকা আইএসটি, ঢাকা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি, যেটা মহাখালীতে অবস্থিত। আমি ঢাকা আইএসটির স্টুডেন্ট। এবং হচ্ছে রাজশাহী আইএসটি। সেই রাজশাহী আইএসটিতেও কিন্তু বিএসসিতে ডিপ্লোমা বিএসসি করায়, হ্যাঁ? তো হচ্ছে আপনি সরকারিভাবেই বিএসসিটা করতে পারবেন। সো চাইলে হচ্ছে আপনি ঢাকায়ও করতে পারবেন, রাজশাহীতেও করতে পারবেন। কারণ এই ২ টা ইনস্টিটিউটে বিএসসি এখনও চালু আছে। এর বাইরে আরেকটা ইনস্টিটিউট আছে, সেটা হচ্ছে ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ, আইপিএইচ নামে যেটা পরিচিত, সেটাও কিন্তু মহাখালীতে অবস্থিত। আ সো কেউ যদি চায়, সেটাও কিন্তু চাইলে বিএসসি করতে পারবে। ডিপ্লোমার পরে বিএসসি করতে পারবে, এবং সরকারি জবের সহজলভ্যতাও আলহামদুলিল্লাহ অনেক বেশি। যদি কেউ প্রাইভেটে পড়াশোনা করে, সে যদি একটু ভালো পড়াশোনা করতে পারে, একটু ভালো কাজ শিখতে পারে, দেন হচ্ছে অবশ্যই তার যে স্যালারি আছে, স্যালারি স্ট্যান্ডার্ডটা সেটাও কিন্তু মোটামুটি ভালো। দেখা যায় স্টার্টিংয়েই অনেকে ২০-২৫ দিয়ে শুরু করতে পারে। অ্যান্ড দেন হচ্ছে সে যদি বিএসসিটা করে আস্তে, দেন হচ্ছে তার কিন্তু যে স্যালারি স্ট্রাকচার, তার হচ্ছে সবকিছুই কিন্তু মোটামুটি মানসম্মত একটা স্কেলে কিন্তু চলে আসে। সো আশা করছি বুঝতে পেরেছেন যে আপনি যদি এই ডিপার্টমেন্টটা নিয়ে পড়াশোনা করেন, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমি হলফ করে বলতে পারি যে তার লাইফটা অবশ্যই সিকিউর হবে। সে হায়ার স্টাডি করে, সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, সে গ্র্যাজুয়েট হয়ে সে আরও ভালো একটা সার্ভিস দিতে পারবে। এই ছিল ডিপ্লোমা ইন ল্যাবরেটরি মেডিসিন নিয়ে কথাবার্তা। ২ নাম্বার যে বিষয়টা নিয়ে আমি কথা বলব, যে ডিপার্টমেন্টটা নিয়ে কথা বলব, সেটা হচ্ছে ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি, যেটা পূর্বে রেডিওলজি নামে পরিচিতি পেয়েছিল। তো ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি নিয়ে পড়াশোনা করে। এখন আসেন এই ডিপার্টমেন্টটা সম্পর্কে আপনাদেরকে একটু বেসিক ধারণা তো অবশ্যই দেওয়া প্রয়োজন। ধরেন যে ডক্টরের কাছে কোনো পেশেন্ট আসলো আপনার কোনো ইনজুরি নিয়ে, লাইক অ্যাক্সিডেন্টাল ইনজুরি হইতে পারে। সো আসছে অ্যাক্সিডেন্টাল ইনজুরি নিয়ে। সো ডক্টর কিন্তু শুরুতেই কিন্তু কোনো মেডিসিন প্রেসক্রাইব করে না, ওইভাবে যে স্থায়ীভাবে কোনো মেডিসিন প্রেসক্রাইব করে না। ডক্টর কী করে? ডক্টর হচ্ছে লিখে দেয় যে এই একটা বিষয়, আ এইটার এই কেস, তো এই কেসের এগেইনস্টে একটা টেস্ট লাইক এক্স-রে হইতে পারে, সেটা শুরুর দিকে এক্স-রেই হয়। তো এক্স-রে দিয়ে দিল। তো ওই পেশেন্টটার, তার মানে হচ্ছে রোগ নির্ণয়টা প্রয়োজন। পৃথিবী যে কয়দিন বাঁচবে সে কয়দিন রোগ ব্যাধিও থাকবে, এবং এক্স-রে, এমআরআই, সিটি স্ক্যানের মতো গুরুত্বপূর্ণ টেস্টও এই পৃথিবীতে থাকবে। এবং যে কয়দিন চোখে দেখবে একজন,
কাজ করতে পারবে সে কয়দিন ওই লোকের রিজিকের কোনোদিন অভাব হবে না ইনশাআল্লাহ। অনেক কনফিডেন্টলি কথাটা বলছি। তার কারণটা হচ্ছে এটার বাস্তব অভিজ্ঞতা তো আমার নিজেরও আছে, ফ্রেন্ড সার্কেল আছে, বড় ভাইরা আছে। এমন কোনো ইনফরমেশন কাউকে দিই না কখনোই যে ইনফরমেশনটা তার লাইফে এমনভাবে ইফেক্ট পড়ে যে লাইফটা ধ্বংস হয়ে যাক। শুরুর দিকে এই সাবজেক্টগুলো নিয়ে কথা বলছি কেন? এই সাবজেক্টগুলো নিয়ে যারা পড়াশোনা করবে তারা অবশ্যই একদিন ভালো করবে এবং তখন অবশ্যই আমাকে মনে করবে যে এই ভাইয়ের ডিসিশনে, এই ভাইয়ের কথা পরামর্শে আমি একটা ডিসিশন নিয়েছিলাম যেটা কিনা আমার লাইফে অনেক, অনেক বড় একটা ইফেক্ট ফেলছে এবং আমার লাইফটা সিকিউর হয়ে আছে। সো এটা হচ্ছে একটা বিষয় যে চাকরির সুযোগ সুবিধা অনেক বেশি। তারপর হচ্ছে আমি এখন বলি যে প্রাইভেট ইনস্টি প্রাইভেট যে হসপিটালগুলো আছে সেই হসপিটালে চাকরির সহজলভ্যতা অনেক বেশি। সে যদি চায় গভর্নমেন্ট জবের সার্কুলার হয়, সেই সার্কুলারে অ্যাপ্লাই করে সে যদি ভালো কিছু করতে পারে দেন সরকারি জব করতে পারবে। এরপর আরও কিছু কথা বলার প্রয়োজন। হায়ার স্টাডি আছে কিনা? অবশ্যই এই সাবজেক্টটা নিয়ে যদি কেউ পড়াশোনা করে সে হায়ার স্টাডি নিতে হায়ার এডুকেশন সে যদি কমপ্লিট করে গ্র্যাজুয়েট হইতে পারবে এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে সে যদি চায় কোথাও ট্রেনার হিসেবে কাজ করতে পারবে, কোনো ইনস্টিটিউটের শিক্ষক হিসাবে কাজ করতে পারবে। সো অপশন কিন্তু আছে। সো এই ২ টা সাবজেক্ট আমার চয়েস লিস্টে ১ম দিকে থাকে সবসময়। এরপর যে সাবজেক্ট নিয়ে আমরা কথা বলব, সেই সাবজেক্টটা সম্পর্কে অনেকেই জানেন। সেটা হচ্ছে ডিপ্লোমা ইন ফার্মেসি, যেটাকে আমরা ডি-ফার্ম বলে চিনি। বি গ্রেড ফার্মেসি। বাংলাদেশে ৩ ধরনের কোর্স চালু আছে ফার্মেসির উপরে। যেটা হচ্ছে এক হচ্ছে আ ব্যাচেলর, এটা বি-ফার্ম নামে আমরা চিনি। তারপর হচ্ছে ডি-ফার্ম, ডিপ্লোমা এবং হচ্ছে সি ক্যাটাগরি একটা কোর্স চালু আছে, যারাও কিন্তু ফার্মেসি টেকনিশিয়ান নামে কিন্তু তারা কাজ করতে পারে। সো মেইনলি আমাদের এই ডিপ্লোমা ইন ফার্মেসি এই সাবজেক্টটা নিয়ে যদি কেউ পড়াশোনা করে, সে অবশ্যই তার লাইফে ভালো কিছু করতে পারবে। সে যদি চায় সরকারিভাবে অবশ্য এই সাবজেক্টের হায়ার এডুকেশন, হায়ার স্টাডি নেই, হ্যাঁ? সো কেউ যদি চায় আসলে সরকারিতে পড়াশোনা করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার সুযোগ নেই। সে যদি চায় আ প্রাইভেটে জব করতে পারবে। প্রাইভেটের জবটা একটু কষ্টের। এখন এখানে কিছু, কিছু কথা বলার আছে। বাংলাদেশে মেয়েদেরকে বিশেষ করে কিন্তু এই ফার্মেসি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা মেয়েদেরকে কিন্তু অনেক জটিলতা আসলে তাদের পোহাইতে হয়। এখন আমার এই ভিডিও দেখে অনেকেই হয়তো বড় ভাইরা আসলে মন খারাপ করে যে, "আতিক, তুমি কেন এইসব বিষয়গুলো বলছো? স্টুডেন্টরা কম ভর্তি হবে, আমাদের ম্যান পাওয়ার কমবে।" এগুলো অনেকে আমাকে বলে। বাট আসলে পার্সোনালি আমি তো নিজে হচ্ছে মানে হচ্ছে এটা ফেস করেছি। বিশেষ করে আমার ওয়াইফ যিনি হচ্ছে ফার্মাসিস্ট। সো আসলে তাকে নিয়ে আমি জব পাইতে তাকে নিয়ে আসলে অনেক কষ্ট করতে হয়েছে। আ জব অনেকে আসলে দিতে অনীহা প্রকাশ করে যেটা কিনা আসলে উচিত না। একটা সোসাইটিতে আ মেয়ে ফার্মাসিস্টদের আসলে অগ্রাধিকার দেওয়া হয় না। অনেক কারণ আছে। আসলে অত কিছু বলতে চাচ্ছি না। যেহেতু আমি একথা বলেছি যে আমার ওয়াইফ নিজে ফার্মাসিস্ট এবং আপনাদের এই কোর্স কারিকুলাম যেটা আছে, কোর্সের যে হিস্ট্রিটা আছে যেটা বানায় আমাদের এই সাজেশন মূলত সবকিছু তিনি কিন্তু হচ্ছে আমার ওয়াইফ। তিনিও কিন্তু কাজ করে আমাদের এই এই কোচিং ব্যাচের সাথে আসলে সম্পৃক্ত। সো ডিপ্লোমা ফার্মাসিস্টদেরকে আমি একটা কথাই বলব, যারা হচ্ছে মেয়ে, তোমরা যারা এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে যাচ্ছ একটু ভেবে চিন্তে আসবে। চিন্তা করে আসবে যদি গভর্নমেন্ট জবটা না হয় একটু কষ্ট আসলে হয়ে যায়, হ্যাঁ? যেটা হচ্ছে তুমি পার্সোনালি তখনই ফেস করবে যখন হচ্ছে তুমি এই ডিপ্লোমা কমপ্লিট করে আসলে জব খুঁজবে। বিশেষ করে আমাদের অনেক আপু আছে, বড় আপুরা আছে, যারা হচ্ছে জব খুঁজতে গিয়ে অনেক, অনেক কষ্টের সম্মুখীন হয়েছে। আই এম সরি টু সে দ্যাট যে আসলে আমি আপনাদের মন রক্ষা করতে পারলাম না। বড় ভাইরা আছেন যারা, আপুরা যারা আছেন, এই সাবজেক্ট সম্পর্কে এই ২ টা কথা আমার আসলে না বললে আমার আসলে হয়তো পূর্ণতা পাবে না এই ভিডিওটা। আর যেহেতু অনেক ফ্যামিলির গার্ডিয়ানরা আছে যারা হচ্ছে চান তার মেয়ে পড়াশোনা করে ভালো কিছু করুক। সো ওই দিকটাতে খেয়াল করে আমাকে এই কথাগুলো বলতে হয়েছে। এরপর হচ্ছে সরকারিভাবে আসলে হায়ার স্টাডি নেওয়ার সুযোগ নেই। তারপরে হচ্ছে প্রাইভেটে পড়াশোনা করে হায়ার স্টাডি নিতে পারবে। কেউ যদি চায় সে পড়াশোনা করতে পারবে। হায়ার এডুকেশনটা নিতে পারবে। এর মধ্যেও আবার অনেক কমপ্লিকেশন আছে। আ রেজিস্ট্রেশন নিয়ে মাঝে, মাঝে ঝামেলা হয় যে রেজিস্ট্রেশন দিবে না। রেজিস্ট্রেশন নিয়ে অনেক আ ঝামেলা আছে।
তো যাই হোক, মেয়েদের জন্য আমি আসলে এই সাবজেক্টটা একটু কম প্রেফার করি, একটু কম সম্মতি প্রদান করি। আ আরও অনেক সাবজেক্ট আছে যেসব সাবজেক্টগুলো নিয়ে যদি কেউ পড়াশোনা করে ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারে। এরপর যে সাবজেক্টটা নিয়ে আমি কথা বলব সেটা হচ্ছে ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি। এই ফিজিওথেরাপি নিয়ে যদি কেউ পড়াশোনা করে সে হায়ার স্টাডি নেওয়ার সুযোগ আছে। ২ টা ইনস্টিটিউটেই সুযোগ আছে। সে যদি সরকারিভাবে সে অবশ্যই হায়ার স্টাডি নিতে পারবে। হায়ার এডুকেশন নিয়ে ইনশাআল্লাহ সে ভালো কিছু করতে পারবে। দেন হচ্ছে এই আচ্ছা, ওই ফার্মেসিতে যদি কেউ পড়াশোনা করে সে আসলে কোথায়, কোথায় জব করবে এটা একটু ভুলে গেছে, হ্যাঁ? এটা একটু বলতে ভুলে গেছে। যদি কেউ পড়াশোনা করে সে আসলে প্রাইভেট যে মেডিকেল কলেজগুলো আছে সেখানে ফার্মাসিস্ট নেয়। সেখানে তারা মেডিসিন ডিসপেন্সিং এর কাজ করে। এরপর হচ্ছে আ ফার্মাসিউটিক্যালগুলোতে জুনিয়র ল্যাব অ্যানালিস্ট হিসাবে নেয়। বাট সব ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আসলে তারা হায়ার করে না। বেসিক্যালি সবসময় আমরা দেখি হাইলাইটেড অবস্থায় কয়েকটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, বিশেষ করে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, তারা কিন্তু ডিপ্লোমা হায়ার করে। এসকে ফার্মাসিউটিক্যাল তারাও ডিপ্লোমা হায়ার করে। ডিভিএল ফার্মাসিউটিক্যাল তারা কিন্তু ডিরেক্টলি ফার্মাসিস্ট পদে নেয় না, বাট হচ্ছে কিছু আ আছে, অপশন আছে যেগুলোতে নেয়। বিশেষ করে জুনিয়র ল্যাব অ্যানালিস্ট, কোয়ালিটি অ্যাসুরেন্স, কিউএ যেটা আমরাকে বলি। তো এই জায়গাগুলোতে কিন্তু জব করার সুযোগ আছে, বাট সবগুলো ফার্মাসিউটিক্যাল কোম্পানি কিন্তু ডিপ্লোমা হায়ার করে না। এটাও একটা বড় বিষয়। সরকারি চাকরির সুযোগ আছে, সার্কুলার হয়। রিসেন্টলি একটা সার্কুলার হইছে। তো এই সার্কুলারে ৩০ জন নিবে। আজকেই মূলত আমি সার্কুলারটা দেখছি। সো আ ডিপ্লোমা ইন ফার্মেসি এই সাবজেক্টটা নিয়ে যদি কেউ পড়াশোনা করে সার্কুলার হয়, নো টেনশন, হ্যাঁ? যেহেতু আমি নিজেই ফার্মাসিস্ট, সো টেনশনের কিছু নাই। এরপর আমরা আরেকটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। ওই যে বলছিলাম ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি নিয়ে যদি কেউ পড়াশোনা করে, আপনারা জানেন যে থেরাপির বিষয়টা অনেক পপুলার বাংলাদেশে। তার কারণটা হচ্ছে বাংলাদেশে বিভিন্ন রকমের থেরাপি প্রয়োজন হয়। বিশেষ করে ল্যাঙ্গুয়েজ স্পিচ থেরাপি। আ জন্মের পরে হচ্ছে বাচ্চা কথা বলতে পারে না। তারপর হচ্ছে স্ট্রোকের যে পেশেন্টগুলো আছে, প্যারালাইসিসের যে পেশেন্টগুলো আছে, তো এইদেরকে যারা হচ্ছে থেরাপি দেয়, যারা হচ্ছে এদেরকে নিয়ে কাজ করে, তারাই হচ্ছে মূলত ফিজিওথেরাপিস্ট। এবং ফিজিওথেরাপিস্টরা কিন্তু কোনো ডক্টর না। আ আরেকটা কথা বলে নিই যে ডক্টর ডক্টর যদি আসলে কেউ বর্তমান সময়ে এমবিবিএস বাদে লেখে, তার কপালে আসলে খুবই কিন্তু সোজা বাংলায় বলতে গেলে শনি আছে, হ্যাঁ? তার কারণটা হচ্ছে এমবিবিএস ব্যতীত বিএমডিসির লাইসেন্স ব্যতীত কিন্তু কেউ যদি ডক্টর লেখে তাহলে তার নামে মামলা হবে এবং তার কিন্তু জরিমানা আর্থিক এবং হচ্ছে আ কারাগার যেটা আছে আমাদের, কারাদণ্ড, সেটাও কিন্তু ভোগ করতে লাগতে পারে। সো বিষয়টা কিন্তু খুবই সেনসিটিভ এবং গুরুত্বপূর্ণ যে হচ্ছে বর্তমানে কিন্তু ডক্টর লেখার সুযোগটা আর নেই। এর মাঝখানে আমি একটু কথা বলে নেই। যেহেতু এই ভিডিওর মাঝখানে কিন্তু আমি কিন্তু ম্যাথস শব্দটা উল্লেখ করেছি। মানে হচ্ছে থাম্বনেইলের মধ্যে। সো ম্যাথস হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল। আপনারা জানেন। আ ম্যাথস নিয়ে যদি কেউ পড়াশোনা করে তাহলে তার আসলে মানে স্কোপ আছে। কাজ করার স্কোপ আছে। কিন্তু ম্যাথস নিয়ে যারা পড়াশোনা করে তাদের মূলত আসলে কাজটা কি, হ্যাঁ? মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ? মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ডক্টরের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিন্তু তারা কাজ করে। আমি মানে তথ্য বৃদ্ধির জন্য বা তথ্য দেওয়ার জন্য কিন্তু আমার এক বড় ভাইয়ের সাথে কথা বলেছি যে মূলত ম্যাথসের আসলে কাজগুলো কি হয়, হ্যাঁ? আমি যদিও সরাসরি দেখেছি, বাট তার কাছে আরও বিশদভাবে আমি দেখেছি যে হসপিটালগুলোতে আপনার যে ইমার্জেন্সি থাকে, সেই ইমার্জেন্সিতে তাদের কাজগুলো একটু বেশি থাকে। বিশেষ করে যখন অ্যাক্সিডেন্টাল কোনো পেশেন্ট আসে, বিশেষ করে কাট ইনজুরি হয়, সেটা হেড ইনজুরি বা যেকোনো ইনজুরি হয়, অ্যাক্সিডেন্টাল ইনজুরি নিয়ে আসে। তো ওই ইমার্জেন্সিতে ওই ভাইয়ারা আসলে মূলত জেনারেল যে ট্রিটমেন্টগুলো আছে সেগুলো দিতে পারে। জেনারেল ট্রিটমেন্টগুলো তো বললামই যে এই ট্রিটমেন্টগুলো দেয়। পাশাপাশি এখন কিন্তু ডক্টর লেখার অনুমতি কিন্তু নেই। আমি আবার বলেছি, ডক্টর লেখার অনুমতি কিন্তু নেই। হাইকোর্টের মেবি হচ্ছে আপনার রিট হয়েছে যে হাইকোর্টের থেকে কিন্তু এটার রেজাল্টটা হয়েছে যেটা, সেটা হচ্ছে যে কেউ কিন্তু এমবিবিএস ব্যতীত ডক্টর লেখার সুযোগটা এখন এই মুহূর্তে নাই। সো ম্যাথসের ভাইয়ারাও কিন্তু এই মুহূর্তে লেখার সেই সুযোগটা পাচ্ছে না। সো ম্যাথস নিয়ে যদি কেউ পড়াশোনা করে আপনারা করেন, কোনো সমস্যা নেই। বাট এই বিষয়গুলো সেদিন আমার এক আপু স্ক্রিনশট নিয়ে দেখাচ্ছিল যে এক ভাইয়া ম্যাথস থেকে পড়াশোনা করে সে ডক্টর লিখে সে প্র্যাকটিস করছে। আসলে বিষয়টা কিন্তু উচিত না। আপনারা আসলে পরবর্তীতে কোনো জটিলতা আপনাদের পোহাইতে হইতে পারে। সেটা আসলে খুবই স্বাভাবিক একটা বিষয়।
এরপরে আমি যে সাবজেক্ট নিয়ে কথা বলব সেটা হচ্ছে ডিপ্লোমা ইন ডেন্টাল। অনেকেই আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে ডিপ্লোমা ইন ডেন্টাল নিয়ে ভাইয়া একটু কথা বলবে। আচ্ছা, ডেন্টাল নিয়ে একটু কথা বলি যে ডেন্টাল এই শব্দটাই মূলত দাঁতের সাথে রিলেটেড। দাঁত একটু মজা করলাম, সরি। তো পুরো বিষয়টা দাঁতের সাথে রিলেটেড। তো ডেন্টাল নিয়ে যদি কেউ পড়াশোনা করে, তারা অনেকগুলো কাজই করে। মূলত দাঁতের বেসিক বিষয়গুলো কিন্তু তারা কিন্তু কমনলি করে ফেলে, হ্যাঁ? বাট ডেন্টাল নিয়ে যে ছোটখাটো বিষয় আপনাদের জানা উচিত সেটা হচ্ছে যে হায়ার স্টাডি আছে কিনা? না। হায়ার স্টাডির সুযোগটা কিন্তু নেই। কেউ যদি পড়াশোনা করে হায়ার স্টাডি নিতে পারবে না এবং সরকারি জবের সহজলভ্যতা তুলনামূলক কম। ডেন্টাল নিয়ে যদি কেউ পড়াশোনা করেন, আমি আশা করব যে আপনারা চাইবেন, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে উদ্যোক্তা হওয়ার নিয়তেই ডেন্টালটা পড়াশোনা করবেন। তার কারণটা হচ্ছে যে দাঁতের যে ট্রিটমেন্টগুলো আছে, জেনারেলি যে ট্রিটমেন্টগুলো হয়, বিশেষ করে দাঁতের স্কেলিং হইতে পারে, দাঁত নিয়ে যে টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো কিন্তু তারা ইজিলি করে ফেলে। সো যারা ডেন্টাল নিয়ে পড়াশোনা করবেন, হায়ার স্টাডির এবং হচ্ছে আ স আ প্রাইভেট যে মেডিকেল কলেজগুলো আছে বা এগুলোতে আছে, সেক্ষেত্রে কাজ করে কিন্তু মূলত সার্জন, হ্যাঁ? কাজ করে মূলত হচ্ছে সার্জন। সার্জনের পাশাপাশি তাকে অ্যাসিস্ট করার জন্য কিন্তু ডেন্টাল। যেটা হইতে পারে হচ্ছে ওটিএ, আইসিএ, এই ২ টা সাবজেক্ট আছে না? এই ২ টা সাবজেক্টের সাথে কিছুটা রিলেটেড। তার কারণটা হচ্ছে ওটি এর যে স্টুডেন্টরা আছে তারা মূলত কি কাজ করে? আমি এই ২ টা সাবজেক্ট সম্পর্কে একটু বলে ফেলি, হ্যাঁ? ডেন্টালের পাশাপাশি। তার কারণটা হচ্ছে সিরিয়ালি যদি আগাই অনেক বড় লং ভিডিও হয়ে যাবে। ওটি এর যে স্টুডেন্টরা আছে, তারা মূলত যে কাজটা করে সেটা হচ্ছে অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ? ওটি এ যে ডিপার্টমেন্টটা আছে। তারা মূলত কাজ করে হচ্ছে অপারেশন থিয়েটারের যে ইন্সট্রুমেন্টগুলো আছে সেগুলো সুন্দর করে গুছিয়ে রাখা। অপারেশন থিয়েটারের ডক্টর, সার্জন অপারেশনে যাওয়ার পূর্বে সবগুলো জিনিসগুলোকে স্টেরাইল করে মানে হচ্ছে বিশুদ্ধ করে সাজিয়ে রাখা। দেন হচ্ছে যখন ডক্টর অপারেশন করবে তখন তাকে অ্যাসিস্ট করা। অ্যাসিস্ট করা মানে ডক্টর দেখা যাচ্ছে যে কোনো একটা অপারেশন করছে। সেটা হচ্ছে সেটা হতে পারে হচ্ছে কার্ডিওভাস্কুলার এর কোনো ট্রিটমেন্ট হইতে পারে। যেমন হচ্ছে ওপেন হার্ট সার্জারি হইতে পারে বা এই টাইপসের গল ব্লাডার স্টোন হইছে, তখন কোনো একটা সিচুয়েশন এ ডক্টর কি করতে পারে? ডক্টর যে কাজটা করে ওই ওটিএ, অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট, আ যিনি হচ্ছে মূলত ওই ডক্টরকে অ্যাসিস্ট করেন, ডক্টরকে সহযোগিতা করেন। যে ইন্সট্রুমেন্ট গুলা আছে সেগুলো কিন্তু ডক্টরের কাছে তুলে দেন। কথাটা কিন্তু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করবেন যে ওটি নিয়ে যদি কেউ পড়াশোনা করেন, ডক্টর হওয়ার নিয়তে কিন্তু দয়া করে এখানে আসলে কিন্তু ভুল করে ফেলবেন। আশা করছি বুঝতে পেরেছেন ওটিএ যে কথাটা আছে। এরপর হচ্ছে আইসিএ, ইনসেনটিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট, এবং এই শব্দটা রিলেটেড হচ্ছে আইসিইউ, যেটা হচ্ছে ইনসেনটিভ কেয়ার ইউনিট। তো আইসিএ যে ডিপার্টমেন্টটা আছে, এই ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পড়াশোনা মূলত কি করে? এটা হচ্ছে বড় বিষয়। তারা মূলত কিন্তু পড়াশোনা করে যে কাজটা করে সেটা হচ্ছে আইসিইউতে আ খুবই সংকটাপন্ন অবস্থায় কিন্তু পরিস্থিতিতে কিন্তু পড়ে। যেমন হচ্ছে যেকোনো কমপ্লিকেশন হইতে পারে। ধরুন যে হার্ট অ্যাটাক করেছে। হার্ট অ্যাটাক করে কিন্তু আইসিইউতে রাখতে পারে। তারপর হচ্ছে কোনো সিজারিয়ান কেসের ক্ষেত্রে মার কনভালশন হওয়ার, খিঁচুনি হওয়ার পরে খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। তো সেখানে কিন্তু আইসিইউতে কিন্তু ওই পেশেন্টটাকে রাখার চান্স আছে। সো ওই টাইমেই কিন্তু ওই যে ভাইয়া, যে আপুটা হচ্ছে আইসিএ ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করবে, সে কিন্তু ওই সময়ে ওই ভাইয়া, ওই আপু ওই পেশেন্টটাকে কিন্তু অ্যাসিস্ট করবে। ওই পেশেন্টকে কিন্তু হেল্প করবে। সাপোজ হচ্ছে যে কাজগুলো আছে সেটা একটু কমপ্লিকেটেড হইতে পারে। তো অনেক আইসিইউর কিন্তু প্রোডাক্ট আছে। ফার্মেসির যারা স্টুডেন্ট আছে তারা হয়তো খুব ভালো করে জানেন। বিশেষ করে আমরা ইনডোর ফার্মেসিতে কাজ করি। ইনডোর ফার্মেসিতে কিন্তু কাজ করলে সবকিছু বোঝা যায় যে হসপিটালে কোথায় কোন মেডিসিনটা যাচ্ছে, হ্যাঁ? সো আইসিইউর অনেক মেডিসিন সেগুলোকে আ বুঝে শুনে অ্যাম্পুলগুলোর হিসাব করে ওই মেডিসিনগুলো পুশ করার ক্ষেত্রে যারা হচ্ছে কাজ করে, এখানে নার্সরাও কাজ করে। আইসিইউ যারা আছে ইনসেনটিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট, তারাও কিন্তু মূলত কাজ করে। সো এটা কিন্তু মূলত একটা সম্মিলিত কাজ। সো যারা হচ্ছে আইসিইউ নিয়ে পড়াশোনা, আচ্ছা ওটি এর কিন্তু হায়ার স্টাডি নেই। আইসিইউতেও কিন্তু হায়ার স্টাডি নেই। বিশেষ করে কিন্তু এই সাবজেক্ট দুটাই কিন্তু চালু হয়েছে বেশিদিন হয় না। হয়তো ৩-৪ বছর বা ৫ বছর হয়েছে। এই ২ টা সাবজেক্ট কিন্তু চালু হয়েছে। এরপরে কিন্তু আমার কথার আসলে আ অনেকগুলো কিন্তু সাবজেক্ট বাকি কিন্তু হয়ে গেছে, রয়ে গেছে। তো একটু শর্ট কিন্তু ওই সাবজেক্টগুলো নিয়ে কিন্তু আমার
কথা কিন্তু বলতে হবে। তো এর বাইরে আমরা আরেকটা সাবজেক্ট নিয়ে কথা বলব, সেটা হচ্ছে রেডিওথেরাপি। তাহলে বলতে পারেন যে ভাই কিছুক্ষণ আগে বললেন ফিজিওথেরাপি, এখন আবার রেডিওথেরাপি, আপনি কি গুলিয়ে ফেলছেন কিনা? না। রেডিওথেরাপি অ্যান্ড হচ্ছে ফিজিওথেরাপি, এই ২ টা কথা যেমন আলাদা, এই ২ টার কাজ আলাদা। ফিজিও এই শব্দটা রিলেটেড হচ্ছে আ যে ক্ষেত্রে, এবং রেডিও, এই কথাটা কিন্তু আরেকভাবে কিন্তু রিলেটেড। রেডিওথেরাপি, রেডিও হচ্ছে রেডিয়েশন। রেডিয়েশনের যে বিষয়গুলো আছে, লাইক হচ্ছে কেমোথেরাপি। আপনারা জানেন যে অনেক সময় অনেক পেশেন্ট কিন্তু ক্যান্সারে আক্রান্ত হয়। তখন কিন্তু তাদের কেমোথেরাপির প্রয়োজন হয়। সো যারা হচ্ছে কেমোথেরাপি নেন, যারা কেমোথেরাপিতে কাজ করেন, তারা হচ্ছে যারা, তারা পেশেন্ট। আর যারা হচ্ছে ওই পেশেন্টদেরকে হেল্প করেন, তারাই মূলত হচ্ছে রেডিওথেরাপি নিয়ে কাজ করেন বা রেডিও থেরাপিস্ট। আমি আবার বলছি, রেডিওথেরাপি নিয়ে যারা কাজ করেন তারা কিন্তু মূলত রেডিও থেরাপিস্ট। আর ফিজিওথেরাপি নিয়ে যারা কাজ করেন তারা হচ্ছে ফিজিওথেরাপিস্ট। রেডিওথেরাপিতে কিন্তু হায়ার স্টাডি নেই। তারপর হচ্ছে আইসিওটিতেও কিন্তু হায়ার স্টাডি নেই। বাংলাদেশের কোথাও আমি এখনো পর্যন্ত যতটুকু জানি, ক্লিয়ার কনসেপ্ট, হায়ার স্টাডি নেই। সরকারি চাকরির সুযোগ সুবিধাও এখনো পর্যন্ত আমার ওইভাবে চোখে পড়েনি। বাট প্রাইভেট জব অ্যাভেলেবেল আছে। যদি চান পড়াশোনা করতে পারেন। যদি কেউ এই ৩ টা সাবজেক্ট চয়েস করেন, ইনশাআল্লাহ যাদের জব হয় তারা খুব ভালো স্যালারিতে জব করে। আমার এক ভাই আছে ঢাকা আইএসটির, তিনি হচ্ছে আশুলিয়া নারী শিশু হসপিটালে জব করেন। যার স্টার্টিং স্যালারিটা আমি বলে দেই, সেটাই হচ্ছে আ প্রায় 26 আপ। তার মানে হচ্ছে 26,০০০ প্লাস। সে কিন্তু স্টার্টিং এ ডিপ্লোমা করেই কিন্তু এই স্যালারিটা পাচ্ছে। সো হচ্ছে যারা জব করতেছে মোটামুটি স্ট্যান্ডার্ড স্যালারিতে জব করার সুযোগ আছে। তাহলে কিন্তু আমাদের মোটামুটি সবগুলো সাবজেক্ট নিয়ে কিন্তু আলোচনা করা শেষ। গলা একদম বসে যাচ্ছে কথা বলতে। তারপর দেখবেন যে আমার ভিডিও দেখছে, সাবস্ক্রাইব করে নাই। এত ইনফরমেশন কিন্তু আপনাদেরকে দেই, বাট দেখা যায় যে আমার এই ভিডিও দেখছে 80% নট সাবস্ক্রাইব, 20% সাবস্ক্রাইব করেছে। সো দয়া করে আমার এই ভিডিওটা যারা দেখছেন, নতুন কোনো ইনফরমেশন, একটা ইনফরমেশন তো আপনার কাছে নতুন। আপনি গার্ডিয়ান হয়ে থাকলে এত সুন্দর করে তো কেউ আপনাকে আসলে বোঝানোর কথা না। সো যদি মনে হয় যে ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ, সাবস্ক্রাইব করার প্রয়োজন, একটু সাবস্ক্রাইব করে দিলে আসলে কি আমার চ্যানেলটা যখন বড় হয়, কোনো একটা নতুন একটা ভিডিও ছাড়ার পরে কিছু ভিউ হয়, সেটা কিন্তু আমার নতুন একটা ভিডিও করার ক্ষেত্রে কিন্তু অনুপ্রেরণা হিসাবে কাজ করে। সো থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটা দেখলেন। প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে এখন আপনার কিন্তু মোটামুটি একটা ধারণা হয়ে গেছে। তাহলে এতটুকুই ভিডিও। গলা বসে গেছে কথা বলতে। নেক্সট কোনো ভিডিওতে আপনার সাথে আবার আমার কথা হয়ে যাবে। আর হ্যাঁ, যদি ভর্তি কোচিং নিয়ে মোটামুটি কিছু একটা ভেবে থাকেন, দয়া করে আমাদের এই ব্যাচটাতে আপনারা জয়েন করতে পারেন। তার কারণটা হচ্ছে আমি কিছুদিনের মধ্যেই আপনাদের মাঝে রিভিউ উপস্থাপন করব। আমার স্টুডেন্টরা যে ইনস্টিটিউটগুলোতে আছে, দয়া করে তাদের কাছ থেকে আপনারা মূলত বুঝতে পারবেন তারা আসলে আমাদের স্টুডেন্ট কিনা। আসলে আমাদের এটা কোনো ফেক কোনো পেজ না, ফেক কোনো ইউটিউব চ্যানেল না, যে আসলে আপনার কোনো ডাউট ফিল হওয়ার কিছু আছে। সো ওই সেন্সেই বলছি যে ইনশাআল্লাহ আপনি ভালো কিছু করবেন, এবং হচ্ছে আপনার টাকা তো মাইর যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনি যদি এতটুকু একটা টাকা পেমেন্ট করার আসলে ভয় লাগে, তাহলে আশা করব যে আ জয়েন না করাই ভালো। আর আমাদেরকে ট্রাস্ট করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই ভিতরে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।